আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএন বাংলার সুপ্রিয় দর্শক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য শূন্য অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, থ্যালাসেমিয়া সমিতি তাদের সীমিত আয়োজনে মাসব্যাপী আমাদেরকে যে বিষয়টি করতে চাইল সেটা হলো তারা চায় যে আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে জানি, নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। এই প্রক্রিয়া আমরা আমাদের এখানে চিকিৎসকদেরকে নিয়ে এসেছি, অভিভাবকদেরকে নিয়ে এসেছি, ইসলামিক স্কলারদের নিয়ে এসেছি। তারা তাদের দৃষ্টিকোণ থেকে থ্যালাসেমিয়া নিয়ে কথা বলেছেন। এখন আমি কথা বলবো এমন একজনের সাথে যিনি থ্যালাসেমিয়ার একটা লম্বা জার্নি তার জীবনে যাপন করেছেন। আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী রুবাবা তাহসিন রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রুবাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার এখন বয়স তাহলে 23 তুমি বলেছিলে? 23। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো নৃবিজ্ঞান বিভাগে। 4th ইয়ার কমপ্লিট করেছো? জি, 4th ইয়ার ফাইনাল শেষ হলো। তো কয়েকদিন আগে আমি একটা থিসিস করেছি থ্যালাসেমিয়া পেশেন্টদের উপরে। তো আমার থিসিসের টপিক হচ্ছে নেভিগেটিং দ্য ইকোনমিক এন্ড সোশ্যাল চ্যালেঞ্জেস অফ ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া পেশেন্টস ইন বাংলাদেশ। তুমি তো এই ব্যাপারে একজন মোটামুটি বিশেষজ্ঞ লোক। আমরা তোমার কাছে তোমার সব কথাই শুনতে চাই, তোমার জার্নিও শুনবো, তোমার রিসার্চের কথাও শুনবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ, তুমি ভালো কাজ করেছো। তুমি কবে জানলে যে তোমার এরকম থ্যালাসেমিয়া অসুখ হলো? কবে জানলে তুমি? আমার তো 11 মাস বয়স থেকে ধরা পড়েছে থ্যালাসেমিয়া। তো আমি হচ্ছে HBE-বিটা থ্যালাসেমিয়া। তো কিন্তু আমি যখন ছোট ছিলাম, 11 মাস বয়সে, তো আমি বুঝতাম না যে আমার থ্যালাসেমিয়া। জি, তো যখন আমি 3-4-এ পড়ি তখন আমি বুঝতে পেরেছি যে না, আমার ব্লাড নিতে হয়। মানে তখন আমার সেন্স কাজ করেছে যে আমার ব্লাড নিতে হয় প্রতি মাসে। মানে তখন আমি নরসিংদী থাকতাম, নরসিংদী থেকে আমার ঢাকায় এসে ব্লাড নিতে হতো। আমার আম্মু আমাকে নিয়ে আসতেন, আর আমার আব্বু তখন সৌদি আরব থাকতেন। তো তখন হচ্ছে আম্মু যখন নিয়ে আসতেন প্রতি মাসে, ট্রেনে করে আসতাম, তখন বুঝতাম যে আমার কিছু একটা, মানে আমার ব্লাড নিতে হয়। তো হচ্ছে তখন থেকে আর কি আমার একটা সেন্স কাজ করেছে যে আমার থ্যালাসেমিয়া কিছু একটা, মানে আমার ব্লাড নিতে হয়। তুমি জানো না যে থ্যালাসেমিয়া কি বা ভয়ঙ্কর কিনা, কিন্তু তোমার মন খারাপ হচ্ছে যে কোনো একটা বিষয় ছিল যেটা অন্যদের মতো না। হ্যাঁ, মানে আমার ব্লাড নিয়ে বাঁচতে হয়, তখন আর কি বুঝেছি। তো এরপরে হচ্ছে কি করার, মানে মেনে নিয়েছি যে ব্লাড নিতে হবে, ব্লাড নিলে ইনশাআল্লাহ সুস্থ থাকা যায়। তো পরে প্রতি মাসে ব্লাড নিতাম। আর আয়রন চিলেশন যে মেডিসিন, ওইটা তো অবশ্যই খেতে হবে, কারণ অনবরত ব্লাড নিতে নিতে শরীরে আয়রনের মাত্রা প্রচুর বেড়ে যায় থ্যালাসেমিয়া পেশেন্টদের। তখন আয়রন চিলেশন মেডিসিন নিতে হয়। তো পরে আয়রন চিলেশন মেডিসিন নেই, এখনো নিচ্ছি, আর প্রতি মাসে ব্লাড নিতে হচ্ছে আর কি। তোমার রক্তের কি গ্রুপ? আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। কে তোমার রক্ত সব সময় দিয়ে থাকে? আমি হচ্ছে আসলে রক্ত পাওয়াটা অনেক টাফ। আমি পার্সোনাল ডোনার থেকে চেষ্টা করি ব্লাড নেওয়ার, কিন্তু সব সময় হয় না। পার্সোনাল ডোনার পাওয়াটা বর্তমানে অনেক টাফ। তো দেখা গেছে যে ডোনারের সাথে, মানে আসলে এত পেশেন্টের ব্লাড লাগে যে দেখা গেছে যে পেশেন্টের সংখ্যার তুলনায় ডোনারের সংখ্যা বর্তমানে কম। কিন্তু তা আসলে না, ঠিক না। আমি তোমাকে কেন বলি, দেখো, বাংলাদেশে আমরা হলো 18 কোটি মানুষ। জি, 18 কোটি মানুষের মধ্যে যদি আমি ধরি যে 6 কোটি হলো শিশু, জি, 6 কোটি বৃদ্ধ, তারপর 6 কোটি তরুণ লোক থাকে, তারা ব্লাড দিতে পারে, কিন্তু দিতে চায় না। এটা হলো প্রবলেম, ডোনারের প্রবলেম নাই, না দিতে চায় না। তো পরে এইজন্য ডোনার পাওয়াটা অনেকটা টাফ হয়ে যায়। তো তারপরও চেষ্টা করি, আমার বন্ধু বান্ধব, তারপর আমার আত্মীয় স্বজন বলতে ক্লোজ রিলেটিভ না, মানে দূর সম্পর্কে আত্মীয়, মানে রক্তের সম্পর্কের কাছ থেকে তো নেওয়া যায় না। তো দূর সম্পর্কে আত্মীয় স্বজন বা আব্বুর অফিসের কলিগ, তো ওনাদের কাছ থেকে আমি চেষ্টা করি ব্লাড কালেক্ট করা। তো বিশেষ করে রমজান মাসে অনেক কষ্ট হয়ে যায় ব্লাড পেতে। তো এই আর কি, ব্লাড পেতে একটু কষ্টই হয় আসলে। তুমি আমাকে বলো যে তুমি তো 3 থেকে জানো যে তোমার থ্যালাসেমিয়া হয়েছে, তোমার আব্বা আম্মা আগে থেকে জানে, তুমি তোমার আব্বা আম্মার একমাত্র কন্যা, তুমি আমাকে বলেছো। তো তোমার যে রিলেটিভসরা আছে, মামা পক্ষের, নানা পক্ষের রিলেটিভস, দাদা পক্ষের রিলেটিভস, এলাকার লোকেরা, পাড়া প্রতিবেশী যারা যেখানে আছে, তোমার কি কখনো মনে হয়েছে যে থ্যালাসেমিয়া হওয়ার কারণে তারা তোমাকে একটু অন্যদিকে খারাপ চোখে দেখছে বা খারাপ মনে করছে, এরকম কোনো ব্যাপার কি তোমার চোখে পড়েছে? না, আলহামদুলিল্লাহ যে না, আমার ক্ষেত্রে এটা হয়নি। আমার আত্মীয় স্বজন সবাই মোটামুটি শিক্ষিত, মানে থ্যালাসেমিয়া সম্পর্কে মোটামুটি জানে। তো ওনারা বুঝেছে যে না, এটা তো চুয়াচে কোনো রোগ না। কিন্তু থ্যালাসেমিয়া সম্পর্কে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে, যে অনেকে মনে করে এটা ব্লাড ক্যান্সার। অনেকে আমাকে জিজ্ঞাসা করতো, মানে আত্মীয় স্বজন না, বাট হচ্ছে প্রতিবেশী বা হচ্ছে দূরের কেউ, যে তোমার কি ব্লাড চেঞ্জ করতে হয়? তখন আমার বুঝিয়ে বলতে হতো যে না, আমার চেঞ্জ করতে হয় না, আমার ব্লাড নিতে হয়। আমি জাস্ট প্রতি মাসে ব্লাডটা নেই, কিন্তু আমি চেঞ্জ করি না। কিন্তু দেখা গেছে ব্লাড ক্যান্সার বা হচ্ছে যারা ডায়ালিসিস করে, কিডনির প্রবলেম, তাদের তো ব্লাডটা চেঞ্জ করতে হয়, কিন্তু আমারটা চেঞ্জ করতে হয় না। এটা আমি বুঝিয়ে বলেছি, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে তেমন এরকম কোনো স্টিগমা আমি দেখতে পাইনি। আর আরেকটা বিষয় হচ্ছে, ছোটবেলা থেকে আমি মানে পড়াশোনার প্রতি অনেক বেশি সিনসিয়ার। মানে সেটা তো তোমাকে দেখতে পাচ্ছি, তুমি একটা ভাবছো যে তুমি থ্যালাসেমিয়া রোগী, তারপর আলহামদুলিল্লাহ তুমি বাংলাদেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠানে পড়ছো এবং অ্যানথ্রোপোলজিতে পড়ছি। তো দেখা গেছে সবসময় ক্লাসে ফার্স্ট হতাম। তারপর ভিকারুন্নিসা ছিল আমার কলেজ, তো আমি ভিকারুন্নিসা থেকে আমি বেস্ট গার্ল অ্যাওয়ার্ড পেয়েছি।
আমার 100% উপস্থিতি ছিল আর কি, ওটার জন্য আমি সার্টিফিকেটও পেয়েছি। তো দেখা গেছে যে আমি মানে কাউকে বুঝতে দেইনি যে আমি থ্যালাসেমিয়া পেশেন্ট, তো আমি স্বাভাবিক মানুষের মতোই আর কি চলাফেরার চেষ্টা করেছি আর কি। তো এই জন্য আর কি আমার অতটা স্টিগমার সম্মুখীন হতে হয়নি। বাট আমি তো থিসিসটা করেছি থ্যালাসেমিয়ার উপর, এখানে দেখেছি যে অনেক পেশেন্টের অনেক সোশ্যাল স্টিগমার মধ্য দিয়ে যেতে হয়, যে বিভিন্ন ভুল ধারণা, সবাই সমাজের অনেকে মনে করে থ্যালাসেমিয়া পেশেন্টরা লেখাপড়া করতে পারে না, তারা সমাজের বোঝা, তারা চাকরি করতে পারে না, এরকম অনেক মানে আমার মানে ইনফরমেন্টদের থেকে আমি পেয়েছি। বিশেষ করে যারা মানে থ্যালাসেমিয়া পেশেন্টদের মধ্যে তো বিভিন্ন ক্লাস আছে, যেমন নিম্ন মধ্যবিত্ত, হায়ার ক্লাস, উচ্চবিত্ত। তো এর মধ্যে উচ্চবিত্ত যারা, তাদের সোশ্যাল স্টিগমাটা অতটা দেখিনি। বাট নিম্নবিত্ত যারা কিনা চিকিৎসার খরচে মেটাতে পারে না, তো তখন লেখাপড়ার খরচ তো মেটানোটা অনেক কঠিন হয়ে যায় তাদের পক্ষে। তখন দেখা যায় যে লেখাপড়া যখন করতে পারে না, তখন সমাজের সবাই মনে করে যে ওরে দ্বারা কিছু হবে না, তখন ওদের আর কি সোশ্যাল স্টিগমাটা একটু বেশি আমি লক্ষ্য করেছি ওদের উপর, মানে ওদের প্রতি। তুমি যে ইউনিভার্সিটিতে পড়ছো, তোমার তো ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, সহপাঠী সবাই রয়েছে তোমার, মানে তোমার কাছে কি মনে হয়েছে যে, এটা আমি একদম ফ্রাঙ্কলি একটা ভিন্ন প্রশ্ন তোমাকে করতে চাই, ধরো ছেলে বন্ধু যারা আছে তারা তো চায় যে একটা মেয়ে বন্ধু তার হোক, এরকম হয় তারা, তো তোমার কি মনে হয়েছে যে তোমার এই অসুস্থতার কারণে অন্যদের যেরকম ছেলে বন্ধু হয়েছে তোমার সেরকম হয়নি, এরকম কি তোমার মনে হয়? যে না, আমার এরকম কিছু মনে হয়নি, কারণ আমাদের ক্লাসের মানে আমাদের তো গ্রুপ ওয়ার্ক হয়, তো গ্রুপ ওয়ার্কে তো ছেলে মেয়ে একসাথে আমাদের টিচাররা সেট করে দেন, ওখানে আমরা একসাথেই সব কাজ করি, গ্রুপ ওয়ার্ক করি, প্রেজেন্টেশন করি, মানে কখনো মনে হয়নি যে অসুস্থতার জন্য আলাদা মানে আমি দেখিনি। মানে তুমি একদিন সৌভাগ্যবতী মেয়ে বাবা, এবং তুমি মেধাবী, আলহামদুলিল্লাহ তুমি তোমার থ্যালাসেমিয়াকে আমি মনে করি জয়ই করেছো। কারণ আমি আরেকজনের সাথে কথা বলছিলাম, সে স্কুলে অত বেশি কাজ করতো না, হোমওয়ার্ক করতো না, স্কুলে কোনো কাজে যেত না, শুধু পরীক্ষা দিত ঠিকঠাক সময়। আর তুমি সেখানে বিকর্ণের মতো কলেজে শতভাগ উপস্থিতি রেখে করেছো, এবং ঢাকা ইউনিভার্সিটিতে মানে আমার অ্যাটেন্ডেন্সে 5-5, মানে আমার অ্যাটেন্ডেন্স কখনো মিস হয় না। মানে আমি চেষ্টা করি শুক্রবারে ব্লাড নিতে, মানে যখন আমার ভার্সিটি বন্ধ থাকবে তখন। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, তুমি যে একটা টেস্ট মানে তুমি যে একটা রিসার্চ করলা, সেখানে তুমি বললা যে একটু নিম্নবর্গের লোকদের ক্রাইসিস হয় যে তারা ট্রিটমেন্টে ঠিকঠাক মতো করতে পারে, তুমি তাদের কি ক্রাইসিস দেখেছো, তোমার কি মনে হয়েছে? আমি দেখেছি যে থ্যালাসেমিয়া ট্রিটমেন্টটা পুরাটা এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট, কারণ এখানে তো শুধু রক্ত পরিসঞ্চালনই না, রক্ত পরিসঞ্চালন তো করতেই হয়, তার সাথে রক্ত যে নেই আমরা ওইটার মধ্যে তো মানে ওই রক্তের কারণে আমাদের ব্লাডে তো অনেক আয়রন জমে যায়, তো ওই আয়রনটা তো নিষ্কাশন করতে হয়। তো দেখা গেছে যে আয়রন চিলেশন যে মেডিসিনগুলো, ওগুলো অনেক ব্যয়বহুল, মানে অনেক এক্সপেন্সিভ। তো এখন হচ্ছে তারপর আবার মেডিসিন তো এক ধরনের না, মানে অনেক ধরনের আছে। তো একটা আছে হচ্ছে ডেফিরিপ্রন, যেটা হচ্ছে পানি দিয়ে মানে গিলে খেতে হয়, আরেকটা আছে হচ্ছে গুলিয়ে খেতে হয়, ওইটা হচ্ছে ডেফারাসিরক্স। তো হচ্ছে দুই ধরনের মেডিসিন যদি একসাথে খাওয়া যায় তাহলে এটা বেশি ইফেক্টিভ হয়। বাট আমাদের মানে দেখা গেছে নিম্নবর্গের যারা, নিম্নবিত্তের, তাদের তো এতটা সামর্থ্য হয় না যে দুই ধরনের মেডিসিন খাওয়া, এক ধরনের মেডিসিন তো খেতে পারে না, তখন দুই ধরনের মেডিসিন খাওয়াটা তাদের জন্য প্রবলেম হয়, যার ফলে আয়রনের পরিমাণ কিন্তু অনেক বেশি, অনেকে 6000, 7000, 10,000ও দেখেছি। এটা একটা গেল। তারপর আরেকটা হচ্ছে আমাদের তো লোহিত রক্তকণিকাটা গ্রহণ করতে হয়, রেড ব্লাড সেল, যেটা হ্যাঁ প্যাকড রেড ব্লাড সেল। তো এখন হচ্ছে রেড ব্লাড সেলটা হচ্ছে দুই ভাবে শরীরে নেওয়া যায়, একটা হচ্ছে ফিল্টারের মাধ্যমে, একটা হচ্ছে ওয়াশ করে। এখন হচ্ছে ফিল্টার ব্যবহার করাটা অনেক এক্সপেন্সিভ, কিন্তু ফিল্টার ব্যবহার করা উচিত, মানে যত বেশি ফিল্টার ব্যবহার করলে বেশি ছেকে আসে ব্লাডটা, মানে হোয়াইট ব্লাড সেল যেটা WBC, ওইটা আমাদের দরকার নাই, আমাদের শরীরে আছে ওইটা যদি বেশি ঢুকে ওইটাও সমস্যা। হ্যাঁ, তো এই ফিল্টারের কাজ হচ্ছে WBC যেটা, ওইটাকে ছেকে ফেলে দেয়, আমি শুধু রেডটা নিব। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ, তো ফিল্টার দিয়ে নিতে পারে না সবাই। দেখি যে বেশিরভাগই দেখলাম যে যারা নিম্নবিত্ত ওয়াশ করে নেয়, ওয়াশও ভালো, বাট ফিল্টারটা বেস্ট, মানে বেশি থাকে আর কি, মানে ওয়াশের টাকাও তো তারা অনেকে অ্যারেঞ্জ করতে পারে। হ্যাঁ, অনেকে দেখলাম যে ওয়াশের টাকা পর্যন্ত ম্যানেজ করতে প্রবলেম হয়ে যায়, যে আমি তো ফিল্টার ইউজ করতে পারি না সব সময়, আমি তো ফিল্টার ইউজ করতে পারি না, ওয়াশের টাকা ম্যানেজ করা একটু কষ্ট। বাবা, মানে তোমার মানে জার্নিটা নিশ্চয়ই কঠিন ছিল, কিন্তু আমি খুব হ্যাপি যে তুমি তোমার কঠিন জার্নিটা খুব সহজ করেছো এবং হাসি মুখে মেনে নিয়েছো। তোমার অভিভাবক নিশ্চয়ই তোমাকে সাহায্য করেছে, মাও সাহায্য করেছে, আমি তোমাকে অভিনন্দন জানাই। তোমার আব্বা আম্মা এখানে নেই, তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে অভিনন্দন জানাই যে তারা তোমাকে প্রস্তুত করেছে, মানসিক দিক থেকে সাপোর্ট দিয়েছে। তোমার সেই সব শিক্ষক এবং সতীর্থকে আমি অভিনন্দন জানাই, অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই, যারা তোমাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি একদম মন থেকে দোয়া করি, তুমি অ্যানথ্রোপোলজি পড়ছো, তুমি দেশের একজন বরেণ্য অ্যানথ্রোপোলজিস্ট হও, রিসার্চ করো। আর আমি তোমার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই, প্রিয় দর্শক, আপনাদের সামনে আমি রুবাবা তাহসিন রহমানকে পেশ করলাম। সে তার ক্লাসে শতভাগ উপস্থিত ছিল, তার সকল কাজ ঠিকঠাক মতো করেছে। আমরাও যদি আমাদের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াই, সাহায্য করতে চাই, মানসিক দিক থেকে তাদেরকে শক্তি যোগাই, তাদের সব ধরনের সাপোর্ট দেই, আমরাও অসংখ্য রুবাবা তাহসিন রহমানকে পাবো, যারা সব কাজ ঠিকঠাক মতো করবে, থ্যালাসেমিয়া তাদের পথে অন্তরায় হতে পারবে না।
এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে এই আবেদন জানাই, এবং এই আবেদনও জানাই যে ওর রিসার্চও সে দেখেছিল বাবা যে সমাজে অনেক নিম্নবিত্ত লোক রয়েছে যাদের পক্ষে ট্রিটমেন্টের ব্যয় চালানো সম্ভব না। আমরা যারা উচ্চবিত্ত রয়েছি, যাদের সামর্থ্য রয়েছে, আল্লাহ যাদেরকে সক্ষমতা দিয়েছে আমাদেরকে, আমরা যেন এই সকল অসহায় রোগীদের পাশে দাঁড়াই। কারণ ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করতে না পারলে এই রোগীরা জীবিত থাকতেই যে কষ্ট ভোগ করে, কোনো কষ্টের সাথে তার তুলনা হয় না। আর একটি মায়ের জন্য, বাবার জন্য চোখের সামনে চিকিৎসাহীন সন্তান চলে যাবে, এর চেয়ে কষ্টের আর কোনো বিষয় হয় না। আসুন আমরা সবাই মিলে আমাদের মা বাবাদেরকে এই কষ্ট থেকে দূরে রাখি, আমাদের সন্তানদের পাশে দাঁড়াই, তাদেরকে দিয়ে একটি নিরাপদ জীবন গড়ে তোলবার ক্ষেত্রে ভূমিকা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহযোগিতা করুক এবং এই মহান মাসে আমাদের সকল চেষ্টা কবুল করুক তার কল্যাণে, আমাদের কল্যাণে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।